এই চ্যাপ্টারে আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বুঝাই দেব, সেটা হচ্ছে যে সাপোজ ধরেন f of x, আমি তিনটা ফাংশন নিলাম, ধরেন f of x, g of x, h of x। ধরেন ওরা এরকম একটা শর্ত মেইনটেইন করতেছে, f of x less than or equals to g of x less than or equals to কত, h of x। আচ্ছা, এবং আরেকটা বিষয় খেয়াল করেন, ধরেন লিমিট x টেন্ডস টু a f of x সমান হচ্ছে কত, l, এবং লিমিট x টেন্ডস টু a h of x সমান হচ্ছে কত, l। তাহলে একটা বিষয় একটু খেয়াল করেন যে হলে লিমিট x টেন্ডস টু a g of x সমান l হবে। বিষয়টা হচ্ছে কি, খেয়াল করেন, জিনিসটা হচ্ছে যে এই জিনিসটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে যে কি, স্যান্ডউইচ উপপাদ্য, বা এটাকে পিঞ্চিং বা স্কুইজিং থিওরামও বলা হয়। তো বিষয়টা হচ্ছে কি, জিনিসটা দেখেন, স্যান্ডউইচ তো খাইছেন সবাই, তো ওখানে হচ্ছে যে কি তিনটা লেয়ার থাকে, ওখানে কয়টা লেয়ার থাকে, তিনটা। তাহলে ওখানে তিনটা লেয়ার থাকে, ধরেন এরকম তিনটা লেয়ার থাকে। তো একটা বিষয় চিন্তা করেন, যদি f of x less than or equals to g of x less than or equals to কত, h of x, তিনটা ফাংশন যদি এরকম থাকে, এবং f of x এর লিমিটটা যদি কত হয়, l হয়, আবার h of x এর লিমিটটাও যদি কত হয়, l হয়, এটার লিমিটও l হয়, এটার লিমিটও যদি কত হয়, l হয়, তাহলে obviously এটার লিমিটও কি হবে, l হবে। এই শর্ত অনুযায়ী এটার লিমিটও কি হবে, l হবে। কারণ হচ্ছে আপনি যদি এটাও l বসান, এখানেও যদি l বসান, ঠিক আছে স্যার, অর্থাৎ এখানেও l বসাইছেন, তাহলে এখানেও l বসাইছেন, তাহলে l থেকে শুরু করে l পর্যন্ত হচ্ছে g of x এর লিমিট। তো l থেকে শুরু করে l পর্যন্ত মানে কি, এটা আসলে l ই তো। তো জিনিসটা হচ্ছে যে অনেকটা, মানে এই থিওরামটা হচ্ছে যে কিভাবে বলা যায়, থিওরামটা হচ্ছে অনেকটা ধরেন বাংলা ভাষার মতো, যে বাংলা ভাষায় বোঝানোর মতো, যে ধরেন আমার তিনটা আছে এখানে, ওকে, একটা হচ্ছে কত, f of x, g of x, h of x, এটার মানও l, এটার মানও l, অর্থাৎ এটা এমন ভাবে আছে, এটা এটা কি, এটা থেকে বড়, এই জিনিসটা মাঝখানে একটা হচ্ছে যে কি, এটা থেকে সমান বা এটা থেকে বড়, আর এটা থেকে ছোট বা এটা সমান। তো এখন জিনিসটা হচ্ছে এটার মানও যদি l হয়, এটার মানও যদি l হয়, তাহলে অবশ্যই এটার মান কি, l তো হতেই হবে। কারণ হচ্ছে জিনিসটা চিন্তা করেন, এই শর্তটা যদি অ্যাপ্লাই করতে হয়, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, এখানে যেটা বললাম সেটা হচ্ছে যে কি, এই যে শর্তটা অনুযায়ী যদি আমরা এই দুইটা লিমিটের মান যদি আমরা কি l চিন্তা করি, l যদি করতে পারি, যেমন দেখেন অনেকটা হচ্ছে ব্যাপারটা এরকম টাইপের, যে ধরেন জিনিসটা আপনারা চিন্তা করেন, ধরেন এটা, তো আসলে এটা দিয়ে কি বোঝাচ্ছে, যে g of x এর যেটা লিমিট আছে, লিমিটের মানটা হচ্ছে যে কি l থেকে শুরু করে l পর্যন্ত। আমরা নরমালি কি জানি, ধরেন এটা দিয়ে কি বোঝাই, এটা দিয়ে বোঝাই কি 0 থেকে শুরু করে কত, 1 পর্যন্ত, 0 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো। তো এখানে কি বোঝাচ্ছে, l থেকে শুরু করে l পর্যন্ত, আসলে বেসিক্যালি কি আমরা তো কোথাও যেতে পারতেছি না, l টাই তো নিতে হবে। তো স্যান্ডউইচ থিওরাম তো হচ্ছে এই জিনিসটা, যে ধরেন তিনটা ফাংশন যদি এই শর্ত অনুযায়ী থাকে, আর আমি যদি ফার্স্টেরটা লাস্টেরটার মান যদি কি সেম প্রমাণে আনতে পারি, তাহলে মাঝখানেরটার মানটাও কি হবে, সেম হবে। এটা হচ্ছে যে কি স্যান্ডউইচ থিওরাম, এটা হচ্ছে কি স্যান্ডউইচ থিওরাম। তাহলে স্যান্ডউইচ থিওরাম জিনিসটা হচ্ছে কি, যদি আমাদের যে এই শর্তে যদি তিনটা ফাংশন থাকে, আর প্রথমটার শেষেরটার মান যদি আমরা কি লিমিটের মান যদি আমরা সেম আনতে পারি, তাহলে আমরা বলতে পারবো কি মাঝখানেরটার মানও কি হবে, আসলে ওইটাই হবে। কারণ হচ্ছে কি আমরা ওইটা থেকে শুরু করে ওইটা পর্যন্ত, অর্থাৎ এল থেকে শুরু করে এল পর্যন্ত যাচ্ছে, তাহলে জিনিসটা হচ্ছে আসলে কি, বেসিক্যালি জিনিসটা হচ্ছে আসলে কি এলই। কারণ হচ্ছে এখানে আমরা তো কোনো কি সীমা এরকম কোনো এরিয়া পাচ্ছি না, জাস্ট একটা পয়েন্ট এল থেকে শুরু করে এল পর্যন্ত। যেমন আপনাদেরকে যদি বলা হয়, যেমন ধরেন যদি এরকম বলা হয়, ধরেন 0 less than or equals to লিমিট x টেন্ডস টু 1 sin, সাপোজ হচ্ছে যদি বলে এরকম টাইপের, ওকে, বা ধরেন আমাদের এখানে সাপোজ আমি যদি চিন্তা করি x টেন্ডস টু 0, এরকম ধরেন এরকম একটা মান আসছে। তো আমরা এটা থেকে কি বলতে পারতেছি, যে x sin 1/x এটার লিমিটিং ভ্যালুটা 0 থেকে শুরু করে 0 পর্যন্ত। দ্যাট মিন্স আমি এখানে কি বলতে পারতেছি, x sin কত 1/x, এটা আসলে কত, এটার লিমিট হচ্ছে যে কত, লিমিট হচ্ছে কত 0। অর্থাৎ জিনিসটা হচ্ছে আমরা যদি প্রচলিত পদ্ধতিতে যদি কোনো কিছু লিমিট বের করতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে কি আমরা স্যান্ডউইচ থিওরাম দিয়ে কি লিমিটটা বের করতে পারবো। অর্থাৎ আপনাদেরকে প্রশ্নে উল্লেখ করে দিবে যে স্যান্ডউইচ উপপাদ্য ব্যবহার করে নিচের রাশিটির কি লিমিট ব্যবহার নির্ণয় করো, এরকম বলে দিবে।
এরকম বলে দিবে যে স্যান্ডউইচ উপপাদ্য ব্যবহার করে যে প্রমাণ করো যে বা নিচের রাশিটির লিমিটের মান বের করো, এরকম বলে দিবে। ঠিক আছে স্যার? তাহলে এখন হচ্ছে কি লিমিটেড স্যান্ডউইচ উপপাদ্যের মেইন কনসেপ্ট হচ্ছে কি এটা। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন এখানে অঙ্কগুলো স্যার আমরা কিভাবে করব, এখানের অঙ্কগুলো আমরা কিভাবে করব সবাই একটু দেখেন। এটার নাম স্যান্ডউইচ থিওরি কেন হয়েছে, এটার নাম স্যান্ডউইচ থিওরি কেন হয়েছে, কারণ জিনিসটা হচ্ছে এই যে দেখেন g অফ x টা কি f অফ x আর h অফ x এর মধ্যে কি স্যান্ডউইচ অবস্থায় আছে। যে জিনিসটা হচ্ছে স্যান্ডউইচে কি থাকে স্যার, উপরে আর নিচে ব্রেডের লেয়ার থাকে, মাঝখানে হচ্ছে কি স্টাফিংটা থাকে। তো g অফ x কে স্টাফিং মনে করেন আর দুই পাশে দুইটাকে কি ব্রেডের লেয়ার মনে করেন। এই যে এইজন্য হচ্ছে কি জিনিসটা স্যান্ডউইচ থিওরাম বলছে এটাকে। ওকে, অর্থাৎ এটাকে যদি আমি স্টাফিং মনে করি দুই পাশে দুইটা হচ্ছে কি, যেমন এই g অফ x টা কি f অফ x আর h অফ x এর সাহায্যে কি আবদ্ধ আছে, তার মানে স্টাফিংটা কি দিয়ে আবদ্ধ থাকে, উপরে আর নিচে ব্রেডের লেয়ার দিয়ে, এইজন্যই। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। এখন আসেন আমরা স্যান্ডউইচ থিওরাম দিয়ে আসলে কিভাবে লিমিটের মান বের করতে পারবো সেটা একটু খেয়াল করেন সবাই। তো আসেন যেমন ধরেন আমাদেরকে যদি বলে যে স্যান্ডউইচ উপপাদ্য ব্যবহার করে ধরেন আমাদেরকে বললো যে প্রমাণ করতে x টেন্ডস টু 0 x cos 1/x সমান 0, তাহলে এটা প্রমাণ করতে বলছে, প্রুফ করতে বলছে। ওকে, এটা প্রুফ করতে বলছে। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, এটা হচ্ছে কি ব্যবহার করে, কি ইউজ করে প্রুফ করতে বলছে, স্যান্ডউইচ থিওরাম ইউজ করে, স্যান্ডউইচ থিওরাম ইউজ করে প্রুফ করতে বলছে। ঠিক আছে স্যার, স্যান্ডউইচ থিওরাম ইউজ করে এটা প্রুফ করতে বলছে। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন। তো এটা যদি বলে এখন আসেন তো আমরা প্রমাণগুলো কিভাবে করতে পারবো। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন স্যার সবাই, স্যান্ডউইচ থিওরামে আমাদের যে প্রমাণগুলো করতে দিবে এই প্রমাণগুলো তো হচ্ছে যে আমাদের সবগুলোতে দেখবেন এরকম সাইন কস দিয়ে দিবে। ওকে, তো আবার প্রশ্ন বলে দিবে যে স্যান্ডউইচ থিওরাম ইউজ করে প্রমাণ করতে, এটা বলে দিবে। তো এখন আসেন আমরা, আচ্ছা আমরা cos এর একটা লিমিট জানি, cos এর লিমিটটা হচ্ছে যে কত, -1 থেকে কত +1। তাহলে আমরা জানি, তাহলে cos এর ক্ষেত্রে লিমিট হচ্ছে যে কত, -1 থেকে কত প্লাস কত 1। cos এর ক্ষেত্রে যে লিমিটটা আছে এটা হচ্ছে কত, -1 থেকে কত পর্যন্ত, +1 পর্যন্ত। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, তাহলে এখান থেকে আমরা কি করতে পারতেছি, এখন আমাদেরকে ফাংশনটা কত দিছে, এটা দিছে। তাহলে এখন আসেন আমি যদি প্রত্যেকটা সাইডকে যদি x দিয়ে গুণ করি, প্রত্যেকটা সাইডকে যদি আমরা কত x দিয়ে গুণ করি তাহলে আসতেছে এরকম। এখন ধরেন আমি প্রত্যেকটা সাইডে যদি লিমিট, কত লিমিট লাগতেছে আমাদের, x টেন্ডস টু কত 0 মাইনাস কত x, লিমিট x টেন্ডস টু 0 x cos কত 1/x। প্রতি ক্ষেত্রে যদি আমি লিমিট অ্যাপ্লাই করি তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, তো এই জিনিসটা হচ্ছে x টেন্ডস টু 0, আমি যদি এখানে 0 চিন্তা করি তাহলে লিমিটিং ভ্যালুটা আসলে অ্যাকচুয়ালি কত, 0ই হচ্ছে। লেস দেন কত, লিমিট x টেন্ডস টু কত 0 x cos কত 1/x, আর এখানেও লিমিট হচ্ছে কত 0। তাহলে একটা বিষয় চিন্তা করেন, এই যে দেখেন আমি যদি এটাকে যদি f of x ধরি, এটাকে যদি g of x ধরি, এটা যদি h of x হয়, অর্থাৎ জিনিস হচ্ছে কি এটা হচ্ছে কত, এটা হচ্ছে f of x, এটা g of x, এটা h of x। তাহলে f of x এর লিমিটটা কত আসতেছে 0, h of x এর লিমিটটা কত আসতেছে 0, তার মানে g of x এর লিমিটটাও কত হবে, 0ই হবে। তাহলে সুতরাং স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে লিমিট x টেন্ডস টু 0 x cos 1/x ইকুয়ালস হচ্ছে কত 0। কারণ হচ্ছে কি এটার লিমিটিং ভ্যালুটা 0 থেকে শুরু করে 0 পর্যন্ত, তার মানে এটা 0 এর মধ্যেই তো আবদ্ধ, 0ই হবে। এটা আসলে অ্যাকচুয়ালি কত হবে, 0 হবে। তাহলে সবাই একটু লিখে নেন স্যার। তাহলে স্যান্ডউইচ থিওরাম ইউজ করে আমাদের যদি অঙ্ক করতে দেয় তখন হচ্ছে কি আমরা অঙ্কটা করব কিভাবে, সবাই একটু খেয়াল করেন। আমরা হচ্ছে কি ফার্স্টে ফাংশনটা কত আছে এটা দেখব, ওইটার কি দেখব, ওখানে স্যান্ডউইচ থিওরাম দিয়ে আমাদের যে প্রশ্নগুলো দিবে ওখানে দেখবেন যে এরকম সাইন কস থাকবেই সব প্রশ্নে। তো এরকম সাইন কস যদি থাকে তাহলে হচ্ছে কি আমরা ওই লিমিটটা ইউজ করব, কত লিমিট। তো লিমিটটা ইউজ করার পরে এরপর হচ্ছে কি আমরা ফাংশনটা কত আছে ফাংশনটা আনার ট্রাই করব, মাঝখানে g of x এর জায়গায় ফাংশনটা আনার ট্রাই করব। তাহলে ফাংশনটা আনার ট্রাই করার পর এরপর হচ্ছে কি আমরা লিমিট অ্যাপ্লাই করব সবগুলো সাইডে। তাহলে দেখবো যে কি f of x এর লিমিটটাও যেটা আসছে h of x এর লিমিটটাও সেটা আসছে। তাহলে স্যান্ডউইচ থিওরাম মত আমাদের কি যদি এই দুইটা হচ্ছে কি যদি সেম আসে, দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার ভ্যালুটা কত 0, এটার ভ্যালুটা হচ্ছে কত 0। তাহলে সবাই লেখাটা হলো আমাকে একটু বলবেন স্যার।
তাহলে লেখা শেষ হলে স্যার আমাকে একটু বলবেন, লেখা শেষ হলে আমাকে একটু বলবেন, তাহলে আমরা এই থিওরামের আরো দুই একটা অঙ্ক করব স্যার। সবাই একটু লেখাটা শেষ হলে আমাকে একটু বলবেন, সবাই লেখাটা শেষ হলে স্যার আমাকে একটু বলবেন। সাইন কস ছাড়া অন্য কিছু দিয়ে দেয় না অঙ্কন এখানে, কারণ হচ্ছে আমাদের একটা যে কোনো একটা এক্সিস্টিং লিমিট দিয়ে কি আমাদের একটা এক্সিস্টিং যে মান আছে ওরকম মান দিয়ে আমাদেরকে অঙ্কটা শুরু করতে হবে। আচ্ছা লেখাটা যদি শেষ হয়, ওকে লেখাটা শেষ হলে তাহলে সবাই একটু খেয়াল করেন। এরপর আমাদেরকে যেটা প্রুফ করতে দিবে, মনে করেন আমি একটা অঙ্ক দেই, সাপোজ হচ্ছে যে লিমিট x tends to infinity, x tends to infinity 2 minus cos x divided by x plus 3, তাহলে x plus 3 এটা কি মান নির্ণয় করতে বলছে স্যান্ডউইচ থিওরাম ইউজ করে, এটার মান নির্ণয় করতে বলছে মনে করেন। তাহলে স্যান্ডউইচ থিওরাম ইউজ করে মনে করেন এটার মানটা নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এটার মান নির্ণয়, মানটা কত, এটার মান কত বের করতে বলছে কি দিয়ে স্যার, স্যান্ডউইচ থিওরাম ইউজ করে। ওকে, তো এখন আসেন এখানে হচ্ছে যে কি দেখেন cos আছে, তাহলে খেয়াল করেন আমরা জানি -1 less than or equals to কত cos x, কারণ এখানে cos x আছে, less than or equals to কত 1। তাহলে এখন আসেন cos x এর আগে কি আছে এখানে মাইনাস, তাহলে আমি যদি উভয় পক্ষকে সবগুলোকে যদি মাইনাস দিয়ে গুণ করি, আমরা একটা বিষয় কি জানি, ধরেন x গ্রেটার দেন যদি 1 হয় তাহলে মাইনাস সাইন দিয়ে গুণ করলে এটা কি হয়ে যায়, চিহ্নটা কি চেঞ্জ হয়ে যায়। তাহলে মাইনাস সাইন দিয়ে যদি গুণ করি 1 গ্রেটার দেন or equals to কত, greater than or equals to negative cos x greater than or equals to কত নেগেটিভ, এটা কত নেগেটিভ 1 হয়ে যাবে। তাই কিভাবে আমি যদি এই সাইডটাকে যদি আবার একটা বিষয় কি জানি যে x less than যদি 1 হয় তাহলে আমরা কি বলতে পারি 1 greater than কত x, আমি যদি এটাকে যদি ইন্টারচেঞ্জ করি সাইডগুলোকে তাহলে হচ্ছে যে আলটিমেটলি আবার কত আসতেছে এরকম আসতেছে। ঠিক আছে স্যার, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে কি ধরেন এরকম 0 greater than x greater than 1, তার মানে হচ্ছে যে কি যদি এরকম থাকে, অর্থাৎ এরকম থাকলে তাহলে আমি যদি এটাকে যদি কি উল্টাই ফেলি তাহলে হচ্ছে কত লিখতে পারি 0 less than x less than কত 1, এটা লিখতে পারবো। ঠিক আছে স্যার, তাহলে হচ্ছে যে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, তো এটা যদি হয় এখন দেখেন ফাংশনটা হচ্ছে কত 2 minus cos x by কত x plus কত 3। তাহলে এখন আসেন আমরা যদি উভয় পাশে যদি 2 যোগ করি, উভয় পাশে যদি 2 যোগ করি তাহলে এরকম আসতেছে। তাহলে এখন আসেন এখান থেকে আমরা কত পাচ্ছি 1 2 minus কত cos x। আমাদের একটা বিষয় মনে রাখবেন, আমাদের হচ্ছে কি ফাংশনটা মিলাতে হবে, আমাদের কি করতে হবে ফাংশনটাকে ম্যাচ করতে হবে। তাহলে হচ্ছে কত, এখন আসেন এতটুকু পর্যন্ত যদি হয় তাহলে 2 minus cos x, আবার কি x plus 3 দিয়ে যদি ভাগ করি, x plus 3 দিয়ে যদি ভাগ করি x plus কত 3, x plus কত 3, তাহলে x plus 3 দিয়ে ভাগ করলাম। এখন দেখেন মাঝখানে হচ্ছে যে কি আমাদের ফাংশনটা চলে আসছে, মাঝখানে হচ্ছে যে কি ফাংশনটা কি চলে আসছে। তাহলে এখন হচ্ছে কি আমরা লিমিট ইউজ করব, ইনফিনিট লিমিট যদি ইউজ করি 1 বাই কত x plus কত 3 less than লিমিট x tends to কত ইনফিনিটি x plus কত 3, তারপর হচ্ছে কত লিমিট x tends to infinity x plus কত 3। তো এখন যেহেতু আমাদের কি ইনফিনিট আছে, তো এখন হচ্ছে কি এখানে আমরা ইনফিনিট থাকলে কি করতে পারি, ইনফিনিট থাকলে শুধু মনে রাখবেন লিমিটের কাজ করবেন ফার্স্টেরটা লাস্টেরটাতে, মাঝখানেরটা যেভাবে আছে ওভাবে রাখবেন, মাঝখানেরটাকে কিছু করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে এখন দেখেন x tends to কত ইনফিনিটি যেটা আছে, তো ইনফিনিটি থাকলে আমরা কি হাইয়েস্ট পাওয়ার দিয়ে ভাগ করি, তাহলে এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে কত x, দ্যাট মিন্স x tends to কত ইনফিনিটি, তাহলে আমরা যদি x দিয়ে ভাগ করি 1 বাই x 1 plus 3 বাই x, যদি আমরা উপরে নিচে x দিয়ে ভাগ করি তাহলে এখানে যেটা আছে x tends to কত ইনফিনিটি 2 minus cos x x plus 3 x tends to infinity 3 by x 1 plus কত 3 by x, অর্থাৎ আমরা কি করছি উপরে আর নিচে কি x দিয়ে কি করছি ভাগ করছি। তাহলে এরপর আমরা কি করতে পারতেছি, এখন হচ্ছে আমরা যদি ইনফিনিট লিমিট ইউজ করি তাহলে সেখানে যদি ইনফিনিট বসাই এটা হচ্ছে 0, এটা হচ্ছে কত 1 plus 0, তাহলে 0 ডিভাইডেড বাই 1 plus 0, দ্যাট মিন্স এটা হচ্ছে কত 0। তারপর হচ্ছে কত লিমিট x tends to infinity 2 minus cos x divided by কত x plus 3, আর এটা কত হবে তাহলে এটা 0 1 plus 0, তার মানে হচ্ছে কত 0।
তো আপনারা বলেন যে স্যান্ডউইচ থিওরাম অনুযায়ী আমরা কি বলতে পারি, এটা লিমিট আসলে হচ্ছে কত, 0। লিমিট হচ্ছে কত, 0। তাহলে সবাই একটু খেয়াল করেন, এতটুকু পর্যন্ত যদি হয়ে যায়, তাহলে সবাই একটু দেখেন, তাহলে এতটুকু পর্যন্ত যদি হয় তাহলে হচ্ছে কি, তাহলে সুতরাং স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 মাইনাস cos x ডিভাইডেড বাই x প্লাস 3 ইকুয়ালস হচ্ছে কত, 0। ইকুয়ালস হচ্ছে কত, 0। তাহলে সবার লেখাটা হলো আমাকে একটু বলবেন, সবার লেখাটা হলো আমাকে একটু বলবেন। তাহলে সবার লেখাটা হলো আমাকে একটু বলবেন স্যার, এখানে অনেকে দেখি কমেন্ট করতেছেন, তাদের লেখাটা শেষ করেন, তাহলে স্যান্ডউইচ থিওরামের অঙ্কগুলো আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে আমাদের কিভাবে করতে হবে। ফার্স্ট হচ্ছে কি, g অফ x এর জায়গায়, মাঝখানে g অফ x এর জায়গায় আমাদের কি ফাংশনটাকে আনতে হবে, ঠিক আছে। ফাংশনটাকে আনার পর এরপর হচ্ছে কি আমরা প্রশ্নের লিমিটটা ইউজ করব, ফার্স্টেরটা লাস্টেরটা লিমিটের ভ্যালুটা বের করব, ওই লিমিটের ভ্যালু দুটো কি যদি সেম থাকে তাহলে হচ্ছে এটার মান হচ্ছে কত, 0। এটা স্যান্ডউইচ থিওরাম অনুযায়ী কি আমরা লিখে দেব। তাহলে হচ্ছে এটা কি বললাম স্যার, যে ফোর্থ লাইন, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। তাহলে এখানে কি করছি, এটা হচ্ছে যে কি, এই যে 2 মাইনাস আছে না, তাহলে উভয় পক্ষে 2 যোগ করছি, উভয় পক্ষ হচ্ছে যে কি 2 যোগ করছি, আর কিছু না, উভয় পক্ষে 2 যোগ করছি। এই থিওরিতে সাইন কস ছাড়া অন্য কিছু থাকলে মান নির্ণয় করা যাবে। এটা হচ্ছে যে স্যার জিনিস হচ্ছে যে কি, সাইন কস দিয়ে দিবে, তাজিদ তাসিফ সাইন কস দিয়ে দিবে স্যার। x দ্বারা ভাগ না করে সরাসরি ইনফিনিটি বসাই দিলে তো 3 প্লাস ইনফিনিটি 3 ডিভাইড বাই ইনফিনিটি হয়, তখন 1 বাই ইনফিনিটি সমান 0 হয়, এরকম হবে। সাদা ওটাও করতে পারতেছেন, সমস্যা না, ওটাও করতে পারবেন, ভাগ করে করতে পারতেছেন, ভাগ না করে করা যায়, সমস্যা না, এখানে সরাসরি বসানো যায়। সেকেন্ড আর থার্ড লাইনটা জিনিস হচ্ছে কি করছি তিনি, আচ্ছা সেকেন্ড লাইনটা বুঝতেছেন না, সেকেন্ড লাইনটা খেয়াল করেন, বিষয়টা হচ্ছে কি, ধরেন এরকম আছে 1 লেস দেন, অর্থাৎ এখানে এরকম আছে না, আমি প্রত্যেকটা সাইডকে মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে তো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, আর থার্ড লাইনে কি করছি, উল্টাই দিছি জিনিসটা, পুরোটাকে উল্টাই দিছি। অর্থাৎ আমার হচ্ছে যে দেখেন, যদি এরকম থাকে, ধরেন 0 লেস দেন x লেস দেন কত 1, আমি যদি মাইনাস দিয়ে গুণ করি, তার মানে হচ্ছে যে কত, 0 গ্রেটার দেন x মাইনাস x গ্রেটার দেন কত, মাইনাস 1। মাইনাস দিয়ে গুণ করলে তো চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন উল্টাই যাবে, এটাই বললাম, ঠিক আছে স্যার। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, এতটুকু পর্যন্ত আশা করি কি আশা করি বুঝতে পারছেন। তো স্যার মাঝখানের থেকে কেন x দিয়ে ভাগ করেন নাই, মাঝখানেরটাকে কোনো চেঞ্জ করবেন না স্যার, মাঝখানেরটাকে কোনো চেঞ্জ করা যাবে না, এটা মাথায় রাখবেন। মাঝখানেরটা হচ্ছে যে সরাসরি থাকবে, কারণ ওইটার মানই বের করতে হবে, মাঝখানেরটার কোনো চেঞ্জ করবেন না, জাস্ট ফার্স্টেরটা লাস্টেরটা চেঞ্জ করবেন, ফার্স্টেরটা আর লাস্টেরটা চেঞ্জ করবেন, ফার্স্টেরটা লাস্টেরটা, মাঝখানেরটা কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে আশা করি সবার লেখাটা হয়েছে। তো সবাই একটু খেয়াল করেন, এরপর ধরেন মাঝখানেরটা লাস্টেরটা কোনো চেঞ্জ করবেন না, এটা মাথায় রাখবেন। সাপোজ আরেকটা প্রশ্ন আমি একটু দেখি, দেন বাকিগুলো আপনারা করবেন। আমি আরেকটা প্রশ্ন করা দিচ্ছি, মনে করেন লিমিট x টেন্ডস টু কত, ইনফিনিটি, x স্কয়ার cos x plus sin cube x divided by x square plus 1 into x minus 5। তাহলে এটার লিমিট বের করতে বলছে কত, 0, স্যান্ডউইচ থিওরাম অনুযায়ী।
তাহলে এখন আসেন এখানে হচ্ছে কি cos r sin দুইটা দিছে, এখানে হচ্ছে কি cos r sin দুইটা দিছে। লেফট সাইড আর রাইট সাইডের মান ইকুয়াল আসবে কিনা জিজ্ঞেস করতেছেন। জি, লেফট সাইডের আর রাইট সাইডের মানটা তো ইকুয়াল আসতে হবে, তাহলে তো আমি স্যান্ডউইচ থিওরামটা অনুযায়ী কি মাঝখানের মানটাও কি এটা বলতে পারবো। আচ্ছা তাহলে এখানে দেখেন cos x আর sin x আমরা জানি -1 less than or equals to কত, cos x less than or equals to কত 1, এবং -1 less than or equals to কত, sin x less than or equals to কত 1, কিন্তু এখানে আছে কত sin কিউব। তাহলে আমি যদি এখানে কি -1 কে কিউব করলে কি -1 থাকবে, sin x কে কিউব করলে এটা হবে 1 কে কিউব করলে কত 1 থাকবে। তাহলে আসেন এটা হচ্ছে যে 1 আর এটা হচ্ছে যে কি 2, তাহলে 1 আর 2 মিলে আমাদের কত পাচ্ছি, 1 আর 2 মিলে কত হয় -1 কত -2 less than or equals to কত cos x plus কত less than or equals to কত 2। তাহলে মাঝখানে হচ্ছে কি আমাদের এই ফাংশনটাকে আনতে হবে, এই ফাংশনটাকে আনতে হবে মাঝখানে। তাহলে এখন আসেন আমি যদি উভয় পাশে যদি আমি কি এটা দিয়ে যদি কি উভয় পক্ষে যদি x² এটা দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে যে কত প্রত্যেকটা সাইডে আমি যদি কি প্রত্যেকটা সাইডে আমি x² কত x স্কয়ার ডিভাইড বাই কত x স্কয়ার প্লাস 1 ইনটু x মাইনাস 5 দিয়ে কি গুণ করলাম। তাহলে এখন আসেন আমি হচ্ছে যে কি ইনফিনিট লিমিটটা ইউজ করব। তাহলে ইনফিনিট লিমিটটা যদি ইউজ করি, তাহলে ইনফিনিট লিমিট ইউজ করলে আমাদের কত আসতেছে x টেন্ডস টু কত ইনফিনিটি। তাহলে এখানে আমরা কত পাচ্ছি মাইনাস কত 2x স্কয়ার। তো ইনফিনিট যেহেতু আমাদের হচ্ছে যে কি হাইয়েস্ট পাওয়ার দিয়ে ভাগ আসতে হবে, তাহলে এখানে হচ্ছে যে কত যদি গুণ করি এটা হচ্ছে কত x কিউব, তারপর হচ্ছে কত প্লাস x মাইনাস 5x স্কয়ার মাইনাস কত 5। ইনফিনিট লিমিট যদি ইউজ করি x স্কয়ার cos x প্লাস কত sin কিউব x divided by x square plus 1 x minus 5, limit x tends to কত infinity 2x square divided by x cube plus x minus 5x square minus 5। তাহলে এখন এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে কত x কিউব, তাহলে আমি যদি কি x কিউব দিয়ে যদি ভাগ করি লবহরকে, তার মানে হচ্ছে কত -2/x 1 প্লাস কত 1/x স্কয়ার মাইনাস কত 5/x কিউব, তারপর হচ্ছে কত লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার cos x প্লাস কত sin কিউব x স্কয়ার প্লাস 1 x মাইনাস কত 5। তাহলে হচ্ছে কত লিমিট x টেন্ডস টু কত ইনফিনিটি 2 ডিভাইডেড বাই কত x 1 plus 1/x স্কয়ার দেন হচ্ছে কত -5 কত x মাইনাস কত 5/x কিউব। তাহলে কি করছি বাম পক্ষ আর ডান পক্ষে দুটোটাকে হচ্ছে কি ওদের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত x কিউব, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত x কিউব। তাহলে প্রত্যেকটা রাশিকে x কিউব দিয়ে ভাগ করে দিছি। তাহলে এখন আসেন এখন ইনফিনিট লিমিট ইউজ করেন, এটা হচ্ছে কত উপরে 0 আর নিচে হচ্ছে কত 1 বাদে বাকি সবগুলো 0, তাহলে এটা হচ্ছে কত 0 লেস দেন লিমিট x টেন্ডস টু কত ইনফিনিটি x স্কয়ার cos x প্লাস কত sin কিউব x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 x মাইনাস 5। আর এটা কত হবে, এটা 0 1 ছাড়া বাকি সবগুলো 0, তাহলে হচ্ছে কত এটাও 0। তাহলে এরপরে লাস্ট লাইনে কি লিখতে পারবেন, সুতরাং স্যান্ডউইচ থিওরাম অনুযায়ী স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে এটা ইকুয়ালস টু কত 0 প্রমাণিত। ওকে, তাহলে সবাই লেখাটা একটু শেষ করেন স্যার। লেখাটা শেষ হলে আমাকে একটু বলবেন, লেখাটা শেষ হলে আমাকে একটু বলবেন স্যার। তাহলে লাস্ট লাইনটা লিখবেন, সুতরাং স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু কত 0। ওকে, স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে এটা ইকুয়ালস টু কত 0। তাহলে সবাই লেখাটা শেষ হলে আমাকে একটু বলবেন। সবাই লাস্ট লাইনটা কি একটু লিখে নেবেন। অর্থাৎ স্যান্ডউইচ থিওরামের অঙ্কগুলোতে আমাদের হচ্ছে যে কি মেইনলি যে কাজটা করতে হবে, মাঝখানে এই যে ফাংশনটা, এই ফাংশনটা পুরো অংশটাকে মাঝখানে রাখতে হবে, মাঝখানেরটা আনতে হবে, এটা মাথায় রাখবেন, মাঝখানেরটা আনতে হবে, এটা মনে রাখবেন সবাই।
এটা মনে রাখবেন যে এটাকে মাঝখানেরটা টানতে হবে। ওকে, তাহলে আশা করি সবাই লিখেছে। শেষের লাইনটা একটু সবাই ঠিক মতো লিখবেন, লাস্টের লাইনটা একটু ঠিক মতো লিখবেন সবাই। লাস্টের লাইনটা একটু ঠিক মতো লিখবেন, সেটা হচ্ছে কি, সুতরাং স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে এটা ইকুয়ালস টু হচ্ছে কত, 0। ওকে, তাহলে সবার যদি লেখা শেষ হয়ে যায়, তাহলে মোটামুটি হচ্ছে কি আমাদের 9 এটা কি 9 এটা মোটামুটি কমপ্লিট। আপনারা একটু খেয়াল করেন তো, আমরা লিমিট, তারপর হচ্ছে অবিচ্ছিন্নতা, তারপর হচ্ছে কি স্যান্ডউইচের থিওরাম, তো এই বিষয়গুলো সম্পর্কে কি আমরা মোটামুটি ধারণা পেলাম। তো এখন আসেন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। আমরা তো প্রথম হচ্ছে কি, কারণ একটা জিনিস মনে রাখবেন, লিমিট হচ্ছে অন্তরীকরণের মূল ভিত্তি। অন্তরীকরণের মূল ভিত্তি হচ্ছে যে কি, লিমিট। ঠিক আছে স্যার? তো সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বলতেছি, ধরেন যদি একটা সরল রেখা চিন্তা করি, সাপোজ একটা সরল রেখা, ধরেন একটা সরল রেখা যদি আমরা এখানে এরকম যদি একটা সরল রেখা যদি চিন্তা করি, যে সাপোজ y কত 2x মনে করেন 5, তো এই রেখাটার ঢাল হচ্ছে কি 2। দ্যাট মিন্স ঢাল মানে হচ্ছে কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজে যে কোণ উৎপন্ন করে সেটা কি, ত্রিকোণমিতিক ট্যানজেন্ট। ওকে, sin cos বাদে যদি cosec sec দিয়ে যদি আসে, তাহলে cosec sec এর ব্যবধি দিয়ে সরাসরি করব। হ্যাঁ, ব্যবধি দিয়ে করবেন, যদিও আসে না, sin cos দিয়ে দেয় এই অঙ্কগুলো। তো এখন হচ্ছে যদি আসে, তাহলে হচ্ছে cosec আর sec এর ব্যবধিগুলো দিয়ে করতে হবে, এটা মাথায় রাখবেন। তো এরপর হচ্ছে দেখেন যেটা বলতেছি, তো ঢাল 2 এই জিনিসটা দিয়ে কি বোঝায়, একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে আমি যদি কনসিডার করি, প্রত্যেকটা বিন্দুতে ঢালটা হচ্ছে যে কি সেম। কেন সেম? কারণ এই উৎপন্ন অ্যাঙ্গেলগুলো সবগুলো কি অনুরূপ কোণ, এগুলো সবসময় কি সেম থাকে। একটা সরল রেখার প্রতিটা বিন্দুতে ঢাল সবসময় কি থাকে স্যার, সেম থাকে। ওকে, তাহলে ঢাল যদি সবসময় সেম থাকে সরল রেখার ক্ষেত্রে, তাহলে সমস্যা নেই, আমরা ঢালটা বের করতে পারি। তো এখন একটা প্রশ্ন আসছে যে ম্যাথমেটিশিয়ানদের মাথায় একটা প্রশ্ন আসছে, যদি আমার কাছে যদি একটা বক্ররেখা চিন্তা করি, আমি যদি একটা বক্ররেখা চিন্তা করি সাপোজ এরকম, অর্থাৎ আমি একটা একদম নরমাল বক্ররেখা দিয়ে চিন্তা করি, যে ধরেন এই ক্ষেত্রে হচ্ছে ধরেন আমি বক্ররেখাটা চিন্তা করলাম কত, x²। তো আমি যদি x 1 পয়েন্টটা কাউন্ট করি, x 2 পয়েন্টটা কাউন্ট করি, x 3 পয়েন্টটা কাউন্ট করি, তাহলে x 1 হলে f(1) এর মান হচ্ছে যে কত, 1, f(2) এর মান কত, 4, f(3) এর মান হচ্ছে কত, 9। ঠিক আছে স্যার? তাহলে হচ্ছে যে এখন সবাই একটু খেয়াল করেন, তো এটা যদি হয়, আচ্ছা সাদা বিন জাফর এখানে কোন কোন ম্যাথগুলো করব, সাদা ম্যাথ তো এক্সট্রা ভাবে আপনারা করতে হবে না, আমি আপনাদেরকে লিমিটের ম্যাথ লিখে দিছি, যে 58 বা 57 তো ম্যাথ লিখে দিছি, ওগুলো করবেন সবাই। ঠিক আছে স্যার? ওগুলো করবেন ভালো মতো। আর এরপর হচ্ছে অবিচ্ছিন্নতার অঙ্কগুলো করবেন, 7 নম্বরের অঙ্কগুলো করবেন, তারপর হচ্ছে স্যান্ডউইচের অঙ্কগুলো করবেন 8 নম্বরের, আর 9 নম্বরের গুলো তো আমি গতদিনই দেখাই দিয়েছিলাম। ওকে, এটাই। তো এখন সবাই একটু খেয়াল করেন, দীপ প্রশ্ন করছেন, আচ্ছা একটু দাঁড়ান। দীপ কোনটা, দীপের কমেন্ট তো এখানে দেখতেছি না। স্যান্ডউইচ থিওরামের ম্যাথগুলো লেফট সাইড আর রাইট সাইডের মান অলওয়েজ ইকুয়াল আসবে। হ্যাঁ দীপ, লেফট সাইড আর রাইট সাইডের মান ইকুয়াল তো আসতে হবে, ইকুয়াল না আসলে আপনি মাঝখানেরটার ভ্যালুটা কেমনে লিখবেন? তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বলতেছি, ধরেন f(1) হচ্ছে যে কত, এখানে কত 1, তাহলে এটা হচ্ছে কত 1, আর f(2) এর মান হচ্ছে যে কত, এটা হচ্ছে কত 4, আর f(3) এর মান হচ্ছে কত, এটা হচ্ছে কত 9। তো আমি যদি, তখন গণিতবিদরা চিন্তা করলেন যে সরল রেখার ঢাল তো সব জায়গায় কি সেম, কিন্তু আমি যদি একটা বক্ররেখার ঢাল চিন্তা করি, ধরেন আমি যদি এই অংশটার ঢাল চিন্তা করি 2 থেকে 3, এই অংশটার ঢাল যদি আমি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কত, y2 - y1 y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, দ্যাট মিন্স হচ্ছে কত 5। ঢালটা হচ্ছে, তাহলে এই অংশের ঢাল হচ্ছে যে কত 5। আবার আমি যদি এই অংশটার ঢাল চিন্তা করি, তাহলে হচ্ছে কত 4 - 1 ডিভাইডেড বাই কত 2 - 1, দ্যাট মিন্স 3। তো ঢাল তো সেম থাকতেছে না।
এখানে একটা সমস্যা তাহলে অর্থাৎ হচ্ছে যে কি যে কোন একটা সরল রেখার ক্ষেত্রে ঢাল সবসময় কি থাকতেছে সেম থাকতেছে যে কোনো পয়েন্ট নিয়ে আমি ঢাল অলওয়েজ সেম অর্থাৎ এটা যদি ঢাল বলি এটা ঢাল এটা একদম সবসময় সব দিকে ঢাল তো জিনিসটা হচ্ছে কি আসলে ঢালটা সেম থাকতেছে না কেন কারণ ঢাল কি ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণটা উৎপন্ন হবে যেমন ধরেন আমি যদি এই দুইটা বিন্দুর মধ্যে যদি কি অ্যাঙ্গেলটা চিন্তা করি তাহলে হচ্ছে কি ধরেন এরকম টাইপের অ্যাঙ্গেলটা হচ্ছে এতটুকু আবার যদি আমি যদি এই দুইটা বিন্দুর মধ্যে চিন্তা করি তাহলে হচ্ছে কি অ্যাঙ্গেলটা হচ্ছে কি ছোট তাহলে দেখেন অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেছে এখানে অ্যাঙ্গেলটা বড় তাহলে কোণের মান যেহেতু ক্রমাগত চেঞ্জ হচ্ছে তাহলে কোণের মান যেমন দেখেন 3 এটা হচ্ছে এই কোণের মানটা কম থাকবে 5 কোণের মানটা কি বেশি হবে তাহলে কোণের মান যেহেতু ফ্লাকচুয়েট করতেছে ঢালটাও কি সেম থাকবে না তাহলে এই যে বক্ররেখার ক্ষেত্রে আমরা যে ঢালটা যে নির্ণয় করতে পারতেছি না যে ঢালটা যে সেম থাকতেছে না তো সেখান থেকে নতুন একটা টপিকসের উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে যে কি অন্তরীকরণ বা অন্তরীকরণ বিষয়টা কি খেয়াল করেন এখন জিনিসটা হচ্ছে তখন ওরা যেটা করলো সেটা হচ্ছে যে কি যে সাপোজ দেখেন তো আমি ধরেন শুধু রাইট সাইডটাই চিন্তা করতেছি তো রাইট সাইডের ক্ষেত্রে এখানে হচ্ছে যে কত 1 এখানে ছিল কত 2 এখানে ছিল কত 3 তো দ্যাট মিন্স হচ্ছে আসলে বেসিক্যালি হচ্ছে যে কি আমি যদি চিন্তা করি ধরেন এখানে হচ্ছে যে কত আমি যদি এখানে বলি 2 তাহলে 2 এর জন্য হচ্ছে যে কত 2 এর জন্য হচ্ছে কত এই যে এখানে হচ্ছে যে কত 4 যদি আমি এখানে কি y x2 এটা চিন্তা করি আচ্ছা আপনারা একটা বিষয় সবাই জানেন কম বেশি সেটা হচ্ছে যে কি তো এটা হচ্ছে কত 2 তো এখানে হচ্ছে কত আমাদের এখানে হচ্ছে যে কত 4 ওকে তো এই জিনিসটা সবাই একটু খেয়াল করেন স্যার তো অ্যাকচুয়ালি আমি যদি এখানে একটা খুব নিকটবর্তী যদি একটা বিন্দু নিই মনে করেন এখানে 2 এর খুব নিকটবর্তী এই বিন্দুটা মনে করেন 2 পয়েন্ট কত 00 কত 1 2 পয়েন্ট কত 00 কত 1 ঠিক আছে স্যার তাহলে 2.001 এর জন্য f of 2.001 কত হয় তাহলে 2 পয়েন্ট কত 00 কত 1 কি হোল স্কয়ার 2.00 কত 1 কত হোল স্কয়ার তাহলে আপনারা আমাকে একটু বলেন f of 2 হচ্ছে কত 4 f of 2.001 তাহলে কত হবে f of 2 মানে হচ্ছে কত 2 স্কয়ার তার মানে কত 4 তাহলে f of 2.001 কত হবে স্যার আমাকে একটু ক্যালকুলেটরে বলেন এটা কত আসবে এটা একটু ক্যালকুলেটরে বলেন 4 পয়েন্ট কত আসে ক্যালকুলেটরে আমাকে একটু বলবেন স্যার এটা 4 পয়েন্ট কত আসবে যে কোনো একজন বললে হবে যে কোনো একজন বললে হবে সরলরেখার ঢাল আগে আসছে বক্ররেখার ঢাল আগে আসছে নাকি সরলরেখার ঢাল আগে আসছে এটা সৌভিক দাস প্রশ্ন করছেন যে খুব ইন্টারেস্টিং প্রশ্ন তো সরলরেখার ঢাল যেহেতু সমান ঢাল কোনটার আগে আসছে তো ফার্স্টে যেহেতু সরলরেখাটা নির্ণয় করা যাচ্ছে এরপরে বক্ররেখাটার ওখানে গেছে আর কি 4.004 ওকে 004 যাই 4.004 তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন তাহলে ধরেন এই 2 এর জন্য সাপোজ আমি যদি চিন্তা করি এই অংশে এই অংশ হচ্ছে কত 4. কত 004 তাহলে এই অংশটার ঢালটা কত অর্থাৎ তাহলে এই অংশটার ঢাল কত হবে 4. কত 004 মাইনাস কত 4 ডিভাইডেড বাই কত 2. কত 001 মাইনাস কত 2 দ্যাট মিন্স 0.004 ডিভাইডেড বাই কত 0.00 কত 1 এই ভ্যালুটা কত আসে আমাকে একটু বলেন স্যার 0.004 ডিভাইডেড বাই কত 0.00 কত 1 দ্যাট মিন্স এই ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি কত আসতেছে 4 আসতেছে এই ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি কত 4 আসতেছে অর্থাৎ ঢাল ঠিক আছে স্যার তাহলে এখন আপনারা একটা বিষয় খেয়াল করেন যদি আমি চিন্তা করি x স্কয়ার যদি আমি চিন্তা করি কত x স্কয়ার তো ফিজিক্স আপনারা সবাই কি কম বেশি dy dx করছেন এটা আপনারা সরাসরি কত 2x লিখে দিবেন এটা আপনারা সরাসরি কত 2x লিখে দিবেন x স্কয়ারের ddx করলে কত হবে 2x হবে ওকে তো এখন সবাই একটা বিষয় খেয়াল করেন তো আমি যদি x কত 2 x এর মান হচ্ছে কত 2 আমি যদি x 2 বসাই এখানে তাহলে dy dx কোন বিন্দুতে x কত 2 বিন্দুতে তার মানে কত 2 * 2 সমান হচ্ছে কত 4 এই যে 4 অর্থাৎ জিনিসটা হচ্ছে খেয়াল করেন নরমালি বক্ররেখার ঢাল কি বের করা যায় না কারণ বক্ররেখার ঢাল এক এক জায়গায় এক এক রকম আসে তো প্রতিটা এক এক বিন্দুতে বক্ররেখার ঢাল এক এক রকম হয় তো এখন কথা হচ্ছে যে আমার এরকম একটা জেনারেলাইজড ফর্মুলা দরকার ছিল যেটা দিয়ে প্রতিটা বিন্দুর বক্ররেখার ঢাল বের করার আমি একটা কি কন্ডিশন পেয়ে যাব ওই জিনিসটা থেকে এই জিনিসটার সূত্রপাত হইছে সেটা হচ্ছে যে কি dy dx দিয়ে কি বোঝায় এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অপারেটর এটা দিয়ে আমাদেরকে কি বোঝাবে এটা দিয়ে বোঝাবে বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল নির্ণয়ের কি সূত্র এটা হচ্ছে কি বক্ররেখার যে কোনো বিন্দুতে সরলরেখার প্রতি বিন্দুতে কি ঢাল সমান কথাগুলো খেয়াল রাখবেন সরলরেখার প্রতিটা বিন্দুতে ঢাল সমান
কিন্তু বক্ররেখার প্রতিটা বিন্দুতে কি ঢাল সমান না। তাহলে বক্ররেখার প্রতিটা বিন্দুতে যেহেতু ঢাল সমান না, তাহলে ঢালগুলো নির্ণয়, প্রত্যেকটা বিন্দুর ঢাল নির্ণয়ের জন্য একটা জেনারেলাইজড ইকুয়েশনের দরকার ছিল, যে যেটার সাহায্যে আমি শুধু x এর মান বসাবো, ঢাল চলে আসবে। ওই জিনিসটা সলভ করার জন্যই যেটা আসছে সেটা হচ্ছে যে কি এই dy dx। ঠিক আছে, তাহলে dy dx দিয়ে আমরা আসলে কি করি, dy dx এর কাজটা হচ্ছে যে কি বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করি। বক্ররেখার অর্থাৎ dy dx দিয়ে কি বোঝায়, যেমন ধরেন আমি যদি এখানে চিন্তা করি 2, তাহলে আমি যদি এখানে একটা কি স্পর্শক চিন্তা করি, তাহলে এই স্পর্শকটা যে অ্যাঙ্গেলটা সৃষ্টি করবে এই ঢালটার মান হচ্ছে যে কত 4। ঠিক আছে স্যার, অর্থাৎ বক্ররেখার প্রতিটা বিন্দুতে আমি যদি বলি 3 বিন্দুতে x 3 বিন্দুতে কত হবে 6 হবে, ঢালের মান কত হবে 6। তাহলে আমি যদি এখানে চিন্তা করি এরকম x 3, তাহলে এখানে হচ্ছে ধরেন এটা, তাহলে এখানে আমরা একটা কি যদি স্পর্শক আঁকি, তাহলে এই ঢালটার মান হচ্ছে কত, এই বিন্দুর জন্য ঢালটার মান হচ্ছে কত 6। তাহলে dy dx এর কাজটা হচ্ছে কি, সবাই একটু খেয়াল করেন, dy dx এর কাজটা তাহলে কি বললাম স্যার, যদি আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে অন্তরীকরণের কাজ কি, বক্ররেখার কোন বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করা হচ্ছে ওর কাজ, ওটা থেকে কি ওর উৎপত্তিটা হচ্ছিল। ঠিক আছে স্যার, বা হইছে। তো সবাই একটু খেয়াল করেন স্যার, এখন এই বিষয়টা যে বললাম যে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এই কথাবার্তাগুলো, জিনিসটা হচ্ছে কি, কারণ এগুলো হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে কনসেপ্ট, যে সরলরেখার ঢাল সব সময় সমান, সব বিন্দুতে সমান, কিন্তু বক্ররেখার ঢাল সব বিন্দুতে সমান না, এক এক বিন্দুতে এক এক রকম। তাহলে এরকম একটা জেনারেলাইজ কনসেপ্টের দরকার ছিল, যেটার সাহায্যে আমরা যে কোনো বিন্দুতে বক্ররেখার কি ঢালটা কত সরাসরি বলে দিতে পারবো x এর মান বসানোর মাধ্যমে। ওখান থেকে আমাদের কি আসছে, dy dx এর কনসেপ্টটা আসছে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু খেয়াল করেন, এই জিনিসটা যদি হয়ে যায় তাহলে দেখেন, তো এই কাজটা কখন করতে পারে, সেটা হচ্ছে যে কি ব্যবধানটা খুব ন্যারো হতে হয়, এই ব্যবধানটা খুব ন্যারো হতে হবে। এই যে দেখেন, এই যে ব্যবধান 2 থেকে 2.001, এই যে ব্যবধান যেটা আছে, ব্যবধানটা হচ্ছে যে কি খুব সূক্ষ্ম হতে হবে, অর্থাৎ টেন্স টু কত 0 হতে হবে, ব্যবধানটা কি খুব সূক্ষ্ম হতে হবে। এই যে ব্যবধানটা দেখেন 0.001, 0 কাছাকাছি থাকতে হবে। ঠিক আছে স্যার, এটা মাথায় রাখবেন। তো সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বলতেছি সেটা হচ্ছে যে কি, কেউ যদি না বুঝেন তাহলে হচ্ছে কি আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে কি অন্তরীকরণ ক্যালকুলাসের যে সূত্রপাতটা হচ্ছিল ওই জিনিসটা কোত্থেকে আসতেছে। জিনিসটা হচ্ছে, ধরেন আমার কথাগুলো একটু মাথায় রাখেন, এখান থেকে আমি যত কিছু পড়াইছি জিনিসগুলো আশা করি এঁকে নিছেন। যে কোনো সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান, কিন্তু যে কোনো বক্ররেখার প্রতি বিন্দুতে ঢাল সমান না, এক এক বিন্দুতে ঢাল এক এক রকম। কেন এক এক রকম? সরলরেখার প্রতি বিন্দু x অক্ষের ধনাত্মক দিকের সাথে সেম কোণ উৎপন্ন করে, কিন্তু বক্ররেখার ক্ষেত্রে কি সেম কোণ উৎপন্ন হয় না, এক এক বিন্দুতে স্পর্শক আঁকলে এক এক রকমের কোণ উৎপন্ন করতেছে। এগুলো আমি কিন্তু সব চিত্রগুলো থেকেই বলতেছি। তাহলে এক এক রকম কোণ যে উৎপন্ন করতেছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কি আমার এরকম একটা জেনারেলাইজড ইকুয়েশন বা ফর্মুলার দরকার ছিল, যেটার সাহায্যে আমি যে কোনো বিন্দুতে কি ঢালের মানটা কত হবে সেটা বের করে ফেলতে পারবো। ওখান থেকে কিসের সূত্রপাত হয়েছে, এই যে dy dx বা অন্তরীকরণ ক্যালকুলাসের সূত্রপাত হয়েছে। অর্থাৎ dy dx এর কাজটাই হচ্ছে যে কি, এটা হচ্ছে আমাদের বক্ররেখা যে কোনো বিন্দুতে কি স্পর্শকের কি নির্দেশ করবে, ঢালটা নির্দেশ করবে। তাহলে ঢালের মানটা কত হবে সেটা নির্দেশ করবে, কারণ এক এক পয়েন্টে তো এক এক রকম মান। বাট আমি ওই সূত্রের মধ্যে শুধু x এর মানটা বসাতে থাকি, এক্সাক্ট ওই পয়েন্টের ঢালটা যত হতো সে আমাকে ওই মানটাই দেখাবে, dy dx ওই মানটাই দেখাবে। শুধু এটা মাথায় রাখবেন। ঠিক আছে স্যার, তাহলে এই কথাগুলো সবাই ওই চিত্রগুলোর সাহায্যে একটু চিন্তা করেন। সবাই আমি এখন যে কথাগুলো বলছি এই কথাগুলো সবাই বুঝতে পারছেন কিনা? অর্থাৎ dy dx এর কাজটা হচ্ছে কি, যেমন ধরেন x স্কয়ার এর dy dx কত 2x, তাহলে 2x দিয়ে কি বোঝায়, x স্কয়ার এর যে কোনো পয়েন্টের ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে যে 2x। x স্কয়ার বক্ররেখাটার যে কোনো পয়েন্টের ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে 2x। আপনি x 2 তে ঢাল কত হবে 4, x 3 তে ঢাল কত হবে 6, 2x মানে হচ্ছে কত 6। অর্থাৎ x স্কয়ার যে বক্ররেখাটা আছে সেটা হচ্ছে যে কি, সেটার যে কোনো পয়েন্টের ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে কত 2x। এটা মাথায় রাখবেন। সবথেকে ইজিলি বললে হচ্ছে এটা, যে dy dx এর কাজ, dy dx কি কোত্থেকে আসছে, dy dx হচ্ছে ওই x স্কয়ার বক্ররেখার যে কোনো পয়েন্টের ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে কত 2x। এটা মাথায় রাখবেন। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বলতেছি। তো এরপর হচ্ছে যে কি দ্বিতীয়যুক্ত অবস্থা dy বাই dx দিয়ে কি ঢালের ফাংশন, dy বাই dx হচ্ছে ইয়েস, আপনি এটা বলতে পারেন। dy বাই dx হচ্ছে যে ওটা x এর ফাংশনই থাকে, মেইন f অফ x এর ওটার ফাংশনই হয়, ওটার ফাংশনই হয়, বাট এটার কাজ হচ্ছে ঢালটা বের করা। এটার কাজ হচ্ছে ঢালটা বের করা। ঠিক আছে স্যার, এটার কাজ হচ্ছে কি ঢালটা বের করা। তাহলে এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন স্যার, আমি যদি বলি তাহলে দেখেন, মনে করেন আমি
একটা ফাংশন নিলাম এরকম, ধরেন এখানে একটা বিন্দু নিলাম আমি, এখানে একটা বিন্দু নিলাম, সাপোজ হচ্ছে কত xy, আর ধরেন এখানে আরেকটা বিন্দু নিলাম, ধরেন এটা হচ্ছে যে কত p, এটা হচ্ছে কত q। ওকে, এখানে একটা বিন্দু নিলাম মনে করেন, তো এটা হচ্ছে কত 0, তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে কত x, আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে যে কত y। তো এখানে একটা বিন্দু নিলাম মনে করেন x প্লাস কত ডেল x, y প্লাস কত ডেল y। দ্যাট মিন্স আমি যদি এখান থেকে কনসিডার করি, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে কত x প্লাস কত ডেল x, আর এটা হচ্ছে যে কত পুরোটা হচ্ছে কত y প্লাস কত ডেল y। ঠিক আছে স্যার? তাহলে এখন মনে করেন আমি যদি এটা চিন্তা করি যে সাপোজ আমি যদি এটা কানেক্ট করি, তাহলে এটা একটা ছেদক, PQ একটা ছেদক, PQ ছেদক। ওকে, PQ ছেদক। তাহলে PQ ছেদকের ঢালটা কত হবে? PQ ছেদকের ঢালটা কত হবে? y2 y1 y প্লাস ডেল y মাইনাস কত y1 x প্লাস ডেল x মাইনাস কত x। তাহলে ডেল y বাই কত ডেল x, ডেল y বাই কত ডেল x। ঠিক আছে স্যার? তাহলে হচ্ছে সবাই একটু খেয়াল করেন, PQ ছেদকের ঢাল হচ্ছে কত ডেল y বাই কত ডেল x। তো এখন মনে করেন যদি সাপোজ একটা বিষয় খেয়াল করেন, সবাই আশা করি এই জিনিসটা বুঝছেন, PQ ছেদকের ঢালটা বুঝছেন সবাই। ঠিক আছে স্যার? তাহলে হচ্ছে যে সবাই একটু খেয়াল করেন স্যার, এতটুকু পর্যন্ত যদি হয় PQ ছেদকের কি ঢাল। তো এখন আসেন, ধরেন Q বিন্দুটা P বিন্দুর দিকে যাচ্ছে, Q বিন্দুটা P এর নিকটবর্তী হইছে, Q বিন্দুটা P এর নিকটবর্তী হইছে। তাহলে Q বিন্দুটা যদি P এর নিকটবর্তী হয়, একটা বিষয় খেয়াল করেন, আমি যদি এখান থেকে চিন্তা করি এই ডিসটেন্সটা, তাহলে এই মানটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি ডেল x, এই মানটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ডেল x। তাহলে Q বিন্দুটা যদি P এর দিকে আসে, তাহলে ডেল x টা কমতে কমতে কি 0 হয়ে যাবে না? Q যদি P এর দিকে যায়, তাহলে ডেল x টা কার কাছাকাছি যাবে? 0 এর কাছাকাছি। এটা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। Q যদি P এর দিকে আসতে থাকে, তাহলে ডেল x টাও কমতে কমতে কি, Q বিন্দুটা যদি এখানে চলে আসে, এখানে চলে আসে, তাহলে ডেল x এর মানটা কি ছোট হয়ে কি একদম 0 এর কাছাকাছি চলে আসবে না? ডেল x এর দৈর্ঘ্যটা কি ছোট হয়ে কার কাছাকাছি চলে আসবে? 0 এর কাছাকাছি। এটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। এটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন স্যার। এটা বুঝতে পারছেন কিনা যে Q যদি P এর কাছাকাছি হয়, তখন ডেল x এর মানটা কার কাছাকাছি হয়ে যাবে? 0 এর কাছাকাছি হয়ে যাবে। এটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। এটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন স্যার। তাহলে এই জিনিসটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন সবাই। এই জিনিসটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন, আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। এটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। Q যদি মুভ করে করে যদি P এর কাছে চলে আসে, তাহলে ডেল x এর মানটা কমে কমে 0 এর কাছে আসবে কিনা? মহিমা চক্রবর্তী স্যার কি বলতেছেন আপনার? সূত্র বলছি কিনা? কোনটা? না, সূত্র তো পড়াই নাই, কনসেপ্ট বুঝাচ্ছি এখনো, কনসেপ্ট বুঝাচ্ছি এখনো। আচ্ছা, কি সূত্র বলছি মানে বুঝি না জিনিসটা। যে কোনো বিন্দুতে ঢাল নির্ণয়ের সূত্র, হ্যাঁ, যে কোনো বিন্দুতে ঢাল নির্ণয়ের সূত্র। dy dx কি করে, যে কোনো বিন্দুতে বক্ররেখা যে কোনো বিন্দুতে ঢাল নির্ণয়ের সূত্রটা বের করে দেয় এটা। তাহলে এখন হচ্ছে যদি এটা বুঝতে পারেন, Q যদি কি P এর দিকে যায়, তাহলে ডেল x টা কার কাছাকাছি যাবে? 0 এর কাছাকাছি যাবে। এতটুকু পর্যন্ত বুঝছেন সবাই? দ্যাট মিন্স আমি যদি এটা যদি এখানে আনি, তাহলে তখন হচ্ছে যে কি দেখেন, এই জিনিসটা তখন হচ্ছে যে কি ছেদক থাকবে না, এটা তখন স্পর্শক হয়ে যাবে। এটা তখন আর ছেদক থাকবে না, বক্ররেখা কি হয়ে যাবে? স্পর্শক হয়ে যাবে। এটা তখন কি হয়ে যাবে? স্পর্শক হয়ে যাবে। আমি যদি এখানে যদি PQ চিন্তা করি, আমি যদি এখানে যদি Q চিন্তা করি, Qটা যদি এখানে চলে আসে, তাহলে তখন হচ্ছে কি PQটা স্পর্শক হয়ে যাবে। অর্থাৎ জিনিসটা হচ্ছে যে কি, যদি ডেল x টা যদি কি টেন্ডস টু কত হয় 0 হয়, আমি যদি এটার কি লিমিটটা ইউজ করি, তাহলে ডেল y বাই ডেল x, এই জিনিসটাকে আমরা কি বলবো? dy বাই কত বলবো? dx বলবো। অর্থাৎ PQ ছেদকটার যেটা ঢাল, ওই ঢালটা আমি যদি del x tends to 0 লিমিটে যদি ইউজ করি, তাহলে তখন আমরা কি পাবো? dy বাই dx পাবো। ঠিক আছে স্যার? অর্থাৎ এই বিন্দুতে বক্ররেখার এই বিন্দুতে স্পর্শকের ঢালটা হচ্ছে কত? dy বাই dx। dy বাই dx এর মানটা হচ্ছে বেসিক্যালি কত? del x tends to 0 del y বাই কত? del x। অর্থাৎ ছেদকটার যেটা ঢাল ছিল, ছেদকটার যেটা ঢাল ছিল, ওই ঢালটাকে যদি আমি del x tends to চলকের সীমা 0 তে যদি কি লিমিট ইউজ করে বের করি, তাহলে তখন আমরা কি পাবো স্যার? dy বাই dx পাবো। তখন আমরা কি পাবো? dy বাই dx পাবো।
ওকে, তো এখন একটা বিষয় খেয়াল করেন, যদি হচ্ছে যে কি আমরা y সমান কত f of x ধরি, তাহলে y প্লাস ডেল y সমান কত হবে x প্লাস কত ডেল x। ঠিক আছে স্যার, যদি হচ্ছে যে কি আমাদের ডেল x টা যদি কি ডেল x যদি অতি ক্ষুদ্র হয়, ডেল x যদি অতি ক্ষুদ্র হয় তাহলে আমরা কি বলতে পারবো y প্লাস ডেল y সমান কত x প্লাস কত ডেল x। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই তারা আমাকে একটু বলেন যে এই রাশিটাকে আমরা তাহলে কত লিখতে পারতেছি, এই রাশিটাকে আমরা কত লিখতে পারতেছি, তাহলে সেটা হচ্ছে যে কত, দেখেন y প্লাস ডেল y সমান হচ্ছে কত f অফ কত x প্লাস কত ডেল x। ওকে, f অফ x প্লাস ডেল x যদি হয় তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার, আমরা কত লিখতে পারতেছি এখানে y প্লাস, দেখেন y প্লাস ডেল y মাইনাস কত y, তার মানে হচ্ছে কত f অফ x প্লাস কত ডেল x মাইনাস কত f অফ x। একটা বিষয় দেখেন y প্লাস ডেল y মানে হচ্ছে কত f অফ x প্লাস কত ডেল x। ঠিক আছে স্যার, অর্থাৎ y সমান যদি f অফ x হয় তাহলে y প্লাস ডেল y সমান কত f অফ x প্লাস কত হবে ডেল x, অর্থাৎ y টা যদি কত ডেল y পরিমাণ, তার মানে এখানে হচ্ছে কত, অর্থাৎ ডেল x এর জন্য, ডেল x এর বৃদ্ধির জন্য এটা কতটুকু বৃদ্ধি পাইছিল, ডেল y পরিমাণ বৃদ্ধি পাইছিল, তার মানে ডেল y ডেল x। ওকে, তো এখন এটা সমান যদি হয় তাহলে আমরা এখান থেকে কত লিখতে পারতেছি, ডেল y সমান হচ্ছে যে কত f অফ কত x প্লাস ডেল x মাইনাস কত f অফ কত x। তাহলে ডেল y এর ভ্যালু হচ্ছে কত f অফ x প্লাস ডেল x মাইনাস কত f অফ x। তাহলে সুতরাং আমরা dy dx সমান কত বলতে পারবো, লিমিট ডেল x কত টেন্ডস টু 0, ডেল y এর জায়গায় কত লিখতে পারবো f অফ কত x প্লাস কত ডেল x মাইনাস কত f অফ x ডিভাইডেড বাই হচ্ছে কত ডেল x। ঠিক আছে স্যার, ডিভাইডেড বাই কত ডেল x। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, বিষয়টা সবাই একটু দেখেন, dy dx এর মান ছিল যে কোনটা, এটা। ঠিক আছে স্যার, তাহলে dy dx এর যে মানটা ছিল এটা, তাহলে ডেল y এর মান আমরা কত পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি, কারণ হচ্ছে y সমান যদি f of x হয় তাহলে y প্লাস ডেল y এর মানটা কত হবে f of x প্লাস কত ডেল x হবে, f of কত x প্লাস কত ডেল x হবে। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, যদি এটা হয় তো অনেকে বলতে পারেন যে স্যার অনেকে এই জিনিসটা ধরেন না বুঝতে পারেন, তো এই জিনিসটা সবাই একটু খেয়াল করেন, ধরেন y সমান কত f of x সমান হচ্ছে কত x স্কয়ার। ঠিক আছে স্যার, তাহলে আমি যদি চিন্তা করি f of 2 সমান হচ্ছে কত 2 স্কয়ার, আমি যদি চিন্তা করি f of কত 2 পয়েন্ট কত 00 কত 1, দ্যাট মিন্স হচ্ছে কত 2 পয়েন্ট কত 001 কি হোল স্কয়ার, অর্থাৎ জিনিসটা হচ্ছে কি 2 প্লাস কত 0.001 f of কত 2 প্লাস কত 0.001, তো এটাকে আমরা কত লিখতে পারি 2 প্লাস কত 0.001 কি হোল স্কয়ার। তার মানে দেখেন আমরা হচ্ছে যে কত 2.001 না, তাহলে দেখেন এই যে x প্লাস এই যে ডেল x, এই দেখছেন এই জিনিসটা সেম, অর্থাৎ খুব ক্ষুদ্র যদি ব্যবধানটা থাকে তাহলে এগুলো কি সেম জিনিসই হয়। ঠিক আছে, এটা হচ্ছে কত x প্লাস কত ডেল x। তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, ডেল x যদি কত হয় অতি ক্ষুদ্র হয় তাহলে সেক্ষেত্রে y প্লাস ডেল y সমান কত f অফ কত x প্লাস কত ডেল x। তাহলে যদি আমি এটা থেকে এটা বাদ দিই, অর্থাৎ ডেল y এর মানটা আমরা ঢালের এখানে ডেল y এর মানটা কত ইউজ করতে পারতেছি, এটা ইউজ করতে পারি, তাহলে ডেল y এর মানটা যদি এটা ইউজ করি তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে কতটুকু, এই জিনিসটা দাঁড়াচ্ছে, সূত্রটা দাঁড়াচ্ছে কত এটা। তাহলে সূত্রটা যদি কি এটা দাঁড়ায় তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, আমি যদি চিন্তা করি যে ডেল x কে যদি আমি কত ডেল x সমান যদি যেটা অতি ক্ষুদ্র পরিবর্তন, এটা হচ্ছে অতি ক্ষুদ্র পরিবর্তন ডেল x, এটাকে যদি আমি কত h ধরি তাহলে আমরা dy dx এর মানটা কত লিখতে পারি, dy dx এর মানটা কত লিখতে পারি, লিমিট কত h টেন্ডস টু 0 f অফ x প্লাস কত h মাইনাস কত f অফ x ডিভাইডেড বাই কত h। তাহলে এই জিনিসটাকে কি বলে, x এর সাপেক্ষে y এর কি পরিবর্তনের হার, বা x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ বা অন্তরজ, যাই বলি অন্তরক সহগ বা কি অন্তরজ, অন্তরক সহগ বা অন্তরজ। ওকে, অর্থাৎ x এর সাপেক্ষে y এর কি পরিবর্তনের হার, x এর সাপেক্ষে কি y এর পরিবর্তনের কি হার। সবাই একটু খেয়াল করেন, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার কি বলতেছি, পুরো জিনিসটা আমি আপনাদেরকে একটু গুছাই বলতেছি। এখন সবাই একটু দেখেন, ধরেন আমরা একটা বক্ররেখা নিছি, বক্ররেখার প্রতি বিন্দুতে ঢাল তো ভিন্ন ভিন্ন টাইপের হয়, তো যে কোনো বিন্দু আমরা হচ্ছে বক্ররেখার ইন্ডিভিজুয়াল বিন্দুতে ঢালের মানটা বের করতে পারবো, তো ওইটাই হচ্ছে যে আমাদের কে দিয়ে দিবে সূত্রটা dy dx দিয়ে দিবে। তো dy dx এর কনসেপ্টটা একটু দেখেন, আমি ধরেন একটা বক্ররেখা নিছি, p বিন্দুটার স্থানাঙ্ক ধরেন xy, q বিন্দুটার স্থানাঙ্ক x প্লাস ডেল x y প্লাস ডেল y। ওকে, তো এই ক্ষেত্রে হচ্ছে যে কি আমরা pq ছেদকে ফার্স্টে pq ছেদকের ঢালটা বের করলাম, ঢালটার মান আসছে কত ডেল y বাই কত ডেল x।
তো কিউ যখন পি এর দিকে যাচ্ছে, কিউ যখন পি এর খুব নিকটবর্তী হয়ে গেছে, তখন এটা ছেদক নাই, এটা তখন কি পি কিউ স্পর্শক হয়ে গেছে, পি কিউটা তখন কি হয়ে গেছে, স্পর্শক হয়ে গেছে। তাহলে পি কিউ স্পর্শকের ক্ষেত্রে আমরা যদি ঢালটা চিন্তা করি, আমরা যদি এখন ঢালটা চিন্তা করি, তাহলে হচ্ছে যে কি ডেল এক্স, অর্থাৎ এটা যত পি এর দিকে আসতেছিল ডেল এক্স এর মানটা তত শর্ট হচ্ছিল। তাহলে যত এখানে পি এর দিকে চলে আসছে তখন ডেল এক্স এর মানটা কত হয়ে গেছে, 0 হয়ে গেছে, 0 এর কাছাকাছি চলে আসছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা যদি কি del x tends to 0, চলকের সীমা যদি del x tends to 0 রাখি, আমরা যদি লিমিটের ভ্যালুটা বের করি, এই ঢালটার যদি লিমিট বের করি, তাহলে হচ্ছে তখন আমরা dy dx পাবো। অর্থাৎ dy dx এর সূত্রটা কি, সেটা হচ্ছে যে কি লিমিট del x tends to কত 0, del y বাই কত del x। তো এখন আসেন y সমান f of x ফাংশনটা, তাহলে y প্লাস del y সমান কত হবে, f of x প্লাস কত del x, কারণ এটা হচ্ছে যে কি del x বৃদ্ধির জন্য del y বৃদ্ধি পাইছে, অর্থাৎ del x পরিমাণ বৃদ্ধির জন্য del y পরিমাণ বৃদ্ধি হইছে এই জিনিসটা। তাহলে del x পরিমাণ বৃদ্ধির জন্য del y পরিমাণ বৃদ্ধি হইছে। তাহলে আমরা আলটিমেটলি যদি এখন কি del y এর মানটা হিসাব করি, তাহলে del y এর মানটা কি, এটা থেকে যদি এটা বাদ দিই, তাহলে কত f of x plus del x minus কত f of x। দ্যাট মিন্স হচ্ছে কি del y এর মানটা যদি আমরা dy dx এর সূত্র ইউজ করি, তাহলে dy dx এর সূত্র ইউজ করলে হচ্ছে যে কত পাচ্ছি আমরা, এই বক্সের অংশটা পাচ্ছি, এই বক্সের অংশটা। তো এরপর আমরা কি করব, del x কে যদি আমরা কত h ধরি, del x কে যদি আমরা কত ধরি, h ধরি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই বক্সের সূত্রটা কত লিখতে পারতেছি, এই ফরম্যাটে চলে আসতেছে। তাহলে এই জিনিসটাকে কি বলে, x এর সাপেক্ষে y এর কি পরিবর্তনের হার, বা এটাকে আমরা বলি কি অন্তরক সহগ বা অন্তরজ বলি। অর্থাৎ জিনিসটা হচ্ছে যে কি, যে এই যে স্পর্শক যেটা নিচ্ছিলাম, এই স্পর্শকটার যে আমরা কি ঢালটা বের করব, এটার যে সীমাস্থ মান, ওই সীমাস্থ মানটাই হচ্ছে যে কি আমাদের dy dx, ওই সীমাস্থ মানটাই হচ্ছে কি আমাদের dy dx। ঠিক আছে স্যার, অর্থাৎ একদম খুব কাছাকাছি ভ্যালু নিতে হবে, খুব কাছাকাছি, কারণ এই ব্যবধানটা কি, ব্যবধানটা শূন্যের কাছাকাছি থাকতে হবে, পি আর কিউর ব্যবধানটা হচ্ছে যে কি শূন্যের কাছাকাছি থাকতে হবে এই জিনিসটা। তাহলে পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে আরেকবার গুছাই বললাম। ঠিক আছে স্যার, তাহলে আমাদের অন্তরক সহগ বা অন্তরজ জিনিসটা হচ্ছে যে কি, এই জিনিসটা হচ্ছে যে আমাদের আর কিছুই না, যে কোনো বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শকের ঢাল নির্দেশ করে dy dx। তাহলে স্পর্শকের ঢাল যদি নির্দেশ করে dy dx, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কি ওই ঢালটা নির্ণয় করার সূত্রটা দেখলাম আমরা। সূত্রটা কি, আমরা হচ্ছে যে কি একটা ছেদক দিয়ে প্রথমে হিসাব করছি, ওই ছেদকটাকে যখন স্পর্শক বানাইছি তখন হচ্ছে যে কি del x টা টেন্ডস টু কত হয়ে যেত হইছে, 0 হয়ে যেত হইছে। কারণ হচ্ছে যে কি এই বিন্দুটা যত এই বিন্দুর দিকে আসতেছে del x এর মানটা তত 0 এর দিকে চলে আসবে। ওকে, তাহলে এই বিষয়টা সবাই একটু কি মাথায় রাখবেন। তার মানে dy dx জিনিসটা দিয়ে কি কি বোঝায় বা কি, এটা আমি আপনাদেরকে বললাম। এটা হচ্ছে যে কি x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। ঠিক আছে স্যার, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে কি এটাকে আমরা অন্তরজ সহগ বা অন্তরজ বলি, অন্তরক সহগ বা কি বলি অন্তরজ বলি। আর এটার কাজ হচ্ছে যে কি বক্ররেখার যে কোনো বিন্দুতে কি স্পর্শকের ঢাল নির্দেশ করবে। তাহলে আমাদের মেইন সূত্র হচ্ছে কোনটা, dy dx সমান হচ্ছে যে কত, ওই যে আমরা যে ঢালটা পাইছিলাম, ওই যে ঢাল, ওইটার কি সীমাস্থ মান, ওইটার কি সীমাস্থ মান। ঠিক আছে স্যার, কি বললাম স্যার, ওইটার কি সীমাস্থ মান। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, তাহলে এই বিষয়টা সবাই সবাই এই বিষয়টা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। অর্থাৎ বক্ররেখার যে কোনো বিন্দুতে যে ঢাল নির্ণয়ের যে সূত্রটা আছে dy dx, আমি আপনাদেরকে এটা বললাম। ঠিক আছে স্যার, তাহলে সবাই এই জিনিসটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। সবাই জিনিসটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন স্যার। থার্ড লাইনটা লেফট হ্যান্ড সাইডে, থার্ড লাইনে লেফট হ্যান্ড সাইডে y আর রাইট হ্যান্ড সাইডে f of x, থার্ড লাইন কোনটা, ফার্স্ট সেকেন্ড থার্ড। ও এটা হচ্ছে যে কি দেখেন, জিনিসটা হচ্ছে কি আমি যদি এটা থেকে এটা বাদ দিই, তাহলে y plus del y minus y সমান কত, f of x plus del x minus কত f of x, y সমান তো f of x, ওটা লিখছি অঙ্কন দাস স্যার, ওটা লিখছি থার্ড লাইন, ফার্স্ট সেকেন্ড থার্ড। হ্যাঁ, তাহলে y plus del y, অর্থাৎ এটা থেকে এই লাইনটা থেকে এই লাইনটা বাদ দিছি, এই লাইনটা থেকে এই লাইনটা বাদ দিছি। ঠিক আছে স্যার, এই লাইনটা থেকে এই লাইনটা বাদ দিছি, কারণ আমাদের del y এর মানটা লাগতেছিল। del y এর মানটা কত, আমি del y টাকে ফাংশনের সাহায্যে রিপ্লেস করতে যাচ্ছিলাম, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি কি সবাই বুঝতে পারছেন। তো সবাই দেখেন, আমরা হচ্ছে কি অন্তরীকরণের আমাদের আর এই জিনিসটাকে, আর এটার সাহায্যে হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের ফাংশনের
অন্তরীকরণের কি সূত্র বের করব এটার সাহায্যে আমরা কি এই সূত্রটার সাহায্যে আমরা বিভিন্ন টাইপের ফাংশনের কি অন্তরীকরণের সূত্রটা কি বের করব, অন্তরসহগ বের করব বিভিন্ন ধরনের ফাংশনের। অর্থাৎ বিভিন্ন ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা কি বক্ররেখার স্পর্শকের কি ঢাল নির্ণয়ের সূত্র বের করব। আর ওইটাকে আমাদের তখন কি বলা হয়, মূল নিয়মে অন্তরীকরণ। ওটাকে তখন আমাদেরকে কি বলা হয়, মূল নিয়মে অন্তরীকরণ। অর্থাৎ এই সূত্রটা দিয়ে আমরা যে এই বেসিক ফর্মুলাটা দিয়ে আমরা যে বিভিন্ন টাইপের বক্ররেখার কি ঢাল নির্ণয়ের সূত্র বের করব, এটাকে কি বলা হবে, মূল নিয়মে অন্তরীকরণ বলা হবে। ওটাকে কি বলা হবে স্যার, মূল নিয়মে অন্তরীকরণ বলা হবে। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু খেয়াল করেন। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত রাখতেছি। তো যেগুলো বুঝাইছি আজকে ওই জিনিসগুলো মাথায় রাখবেন। নেক্সট দিন হচ্ছে যে কি আমরা মূল নিয়মে অন্তরীকরণ জিনিসটা পড়বো।